বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আহ, মানে অবরোধ, একটা এক ধরনের রাজনৈতিক একটা খুব অস্থিরতা চলছে। এর মধ্যে আসলে বিএনপির করণীয় কি আছে? আপনি জানেন তার সব নেতারা আটক আছে, আত্মগোপনে আছে। তাদের মানে তাদেরকে একটু দিশেহারা মনে হয় না জনাব আমি আমি আমানুল্লাহ আমি কবির? একটা কথা বলি। এই যে প্রধানমন্ত্রী যে সন্ত্রাসের কথাটা বললেন, ওখানে কিন্তু আরেকটা কথা বলছেন যে ওই জামাতের কথা যে জামাতের কাজটা খালেদা জিয়া করতেছে। না, জামাতের পথে এগুচ্ছে না বিএনপি। না, জামাতের কাজটাই আমাদের হয়ে কাজ করছে। হ্যাঁ, জামাতের হয়ে কাজ করছে। তো এখানে আমি একটা কথা বলি, এই যে আজকের যে পরিস্থিতি, এক হাতে কিন্তু তালি বাজে না, তালিটা বাজতে হলে দুই হাতেই হয়। আজকে যদি এককভাবে যদি বিএনপি এসব কাজ করতো তাহলে মানুষ কিন্তু তাকে পিষে মারত। কিন্তু যেহেতু সরকারও করছে এবং বিরোধী দলও করছে, কাজে মানুষ কিন্তু একটা অবস্থা অন্য একটা মাঝখানে পড়ে গেছে। সরকার আজকে আজকে এই যে যেমন কথাটা বললেন, আজকে খালেদা জিয়া অবরুদ্ধ, তা মবিন সাহেবকে আজকে অ্যারেস্ট করেছে, ফখরুল ইসলাম সেক্রেটারি অ্যারেস্ট, সবাই মামলা মোকদ্দমা হয়, এরকম অবস্থার মধ্যে আছে, নানান রকম অবস্থার মধ্যে আছে। অর্থাৎ বিএনপি এমন একটা অবস্থার মধ্যে আছে যেখানে সে মানুষ দিশাহারা হয়ে যায়। দিশাহারা হলে কি হয়, বিপদ চরম পর্যায়ে গেলে কি হয়, তখন সে যা না, পায় তারা তাই তো দিয়ে। আজকে একদিনে এখানে এসে না, পৌঁছায় নাই। আমি কথাটা বলে শেষ করি। যা অবস্থাটা দাঁড়ায় তখন একটা পর্যায়ে এসে মানুষ কিন্তু যখন পিঠে দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ কি করে বাঁচার জন্য সামনে এগোনোর চেষ্টা করে, তাই না, যা যেভাবেই পারুক। এদিকে এই যে সরকার এই ব্যবস্থাটা করছে, তখন এরা কি করছে, এরা তখনকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। অর্থাৎ মানে এটা হচ্ছে কি, তারা বাঁচার জন্য চেষ্টা করতেছে আর সরকার তাদেরকে দমন করার জন্য চেষ্টা করতেছে। এই দুইটা সংঘাত একখানে হয়েছে। সরকার বিএনপি কি আসলে বাঁচার চেষ্টা করছে, অবশ্যই এটা আপনার অবশ্যই কাছে মনে আমি হয়? অবশ্যই সে তো জনাব সৈয়দ না না আমি ইশতিয়াক আমি আমি না না তাহলে এই কথাটা শেষ করি। সে তো বাঁচার জন্যই চেষ্টা করতেছে। সে যখন 5 তারিখে মানে 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করার পরে আমি ওইসব দিকে যাব না। যাওয়ার পরে সে এখন কি, এখন তো আপনার এই সমস্ত দল কি করে, এই সমস্ত রাজনৈতিক দল তাদের মূল কাজ এটা হলো কি, তাদের মূল এটা হলো যে ইলেকশন করবে, ইলেকশন করে ক্ষমতা দখল করবে, ক্ষমতায় যাবে, তাই না। তারা তো ক্ষমতার সব দিক থেকে বঞ্চিত হয়ে গেছে। সুতরাং এখন তো তার না, নিঃসন্দেহে তাদের এখন তো রাজনৈতিক কৌশলে তো ভুল ছিল। হ্যাঁ ব্যারিস্টার মওদুদ আহমেদ বই লিখে হ্যাঁ ফেলেছেন। এটা তো না, এটা সেই ব্যারিস্টার ভুল মওদুদ থেকে আহমেদের আগে আমরা বলেছি, ওর ব্যারিস্টার আহমেদ মওদুদ সাহেবের কথা পরে বলেন, ওগুলা আমরাও কিছু চিন্তা ভাবনা করি, ওনার কথা দিয়ে হবে না, তো আমরাও কিছু লেখাপড়া করি। তো এখন যেটা হচ্ছে কি, তো এখন যেটা হচ্ছে যে তারা এখন কি করবে, তাদের একটা এখন হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিটি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, সুতরাং তাদের ক্ষমতায় যেতে হবে। এটা আওয়ামী লীগও করে, বিএনপিও করে। কাজে বিএনপি চেষ্টা করবে কি, যে আমি 5 বছরের আগেই যাতে ক্ষমতায় যেতে পারি বা সেরকম একটা পরিস্থিতি হয় সেটা সৃষ্টি করে। তারা এটাতে সরকার, আমি 5ই জানুয়ারি ইলেকশন নিয়ে কি বলে কে বলে এইগুলোর মধ্যে যাচ্ছে না, এগুলো আমি পুরানো কথা আমি বলেছি। কাজে এখানে সংঘাতটা হচ্ছে কি, সংঘাতটা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতাকে নিয়ে। রাষ্ট্র ক্ষমতাটা আওয়ামী লীগ চাচ্ছে তার দখলে রাখার জন্য, আর বিএনপি চাচ্ছে দখলে নেওয়ার জন্য, এই তো ঘটনাটা। আর এখানে প্রধানমন্ত্রী আরেকটা কথা বলছে যে জামাতের কথা। আমার এখানে একটা ব্যাপার, হ্যাঁ জামাত বললাম খারাপ, অত্যন্ত খারাপ, কিন্তু সরকারের কাছে তো একটা হাতিয়ার আছে, সরকারের কাছে ক্ষমতা আছে যে আইন একটা করতেছে জামাতকে নিষিদ্ধ করার জন্য, জামাতের বিচার করার জন্য। এটা ছাড়াও কিন্তু আমি বহু আইনজীবী, আইনবিদ বা আইন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করেছি, সরকারের কাছে যে এক্সিকিউটিভ মানে ক্ষমতা আছে এইটা দিয়েই কিন্তু জামাতকে না, তাইলে এখানে নিষিদ্ধ করতে সমস্যা পারে। আছে। তাহলে এক্সিকিউটিভ করে না কেন? পাওয়ারে যদি নিষিদ্ধ করা হয়, আবার এটা তো পরবর্তীতে এক্সিকিউটিভ পাওয়ারে আবার ফেরত আসতে না পারে। না না, এই যে আমি কোর্টের ওই আছে, বিতর্কে কোর্টের যেতে না চাই না না। না, কোর্টের অলরেডি, আরে ভাই সেই কোর্টের প্রক্রিয়াটা শুরু হচ্ছে। ট্রাইব্যুনালে তো যে কথা বলছে এটা কি রাইটস থেকে কম নাকি? ট্রাইব্যুনাল তো বলেই হ্যাঁ, দিয়েছে। সেই প্রক্রিয়াটা চলছে তাহলে আসলে। হ্যাঁ, না, কিন্তু আমানুল্লাহ কবির যেমনটা বলছিলেন যে বিএনপি আপনার কি তাদের ভুলগুলো ভুলগুলো তারাও বলেছেন, অনেকেই লিখেছেনও, কিন্তু সেই ভুল থেকে বিএনপি কি কোনো শিক্ষা আসলে নিয়েছে, কিংবা সঠিক পথ কি তারা খোঁজার চেষ্টা করেছে? প্রথমত হলো আমার কাছে যেটা মনে হচ্ছে, গত বিএনপির যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে 5 বছরের রাজনীতি,
এবং আবার 5ই জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি এবং তার পরবর্তী রাজনীতি, দুটি পর্বেই আমার অবজারভেশনে বিএনপির যে আলাদা একটি রাজনীতি আছে, বিএনপি সেটাই প্রতিষ্ঠা করতে পারেনি। বিএনপি শুরু থেকে যেই বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে নতুন এলিমেন্ট যুক্ত করেছে সেটি হলো যুদ্ধাপরাধের বিচার। সেই বিচারে বিএনপি যে দোদুল্যমানতা দেখিয়েছে, তার যে রাজনৈতিক অবস্থান কখনো স্পষ্ট করতে পারে নাই। সব সময় বলেছে তারা একটি স্বচ্ছ বিচার চায়, কিন্তু স্বচ্ছ বিচার বলতে কি তার কোনো ব্যাখ্যা তার কাছে নাই। এবং এই যে জামাতে ইসলাম এখন তো 20 দল হয়েছে, তখন 19 দল ছিল বিএনপির রাজনৈতিক পার্টনার আমরা বলতে পারি। তারা বারবার বলছে এই সম্পর্কটা হলো নির্বাচন কেন্দ্রিক, এটার মধ্যে কোনো আদর্শিক যোগাযোগ নেই। কিন্তু জামাতের যে রাজনৈতিক সহিংসতা এই যুদ্ধাপরাধের বিচারকে ঠেকানোর জন্য, সেখানে বিএনপি কি নিজেকে কখনো আলাদা করতে পেরেছে? তার দায় তো বিএনপির ঘাড়ে এসে পড়েছে। ফলে সবচেয়ে বড় আমি বলবো যে নির্বাচন শুধু বর্জন নয়, বিএনপি নিজের রাজনীতিটাকেই আসলে জনগণের কাছে স্পষ্ট করতে পারে সে কোন রাজনীতিতে এগোতে চায়। এবং আপনি জানেন যে আমরা যখনই উদাহরণ দিই, আমরা বলি 69, 90-এর গণঅভ্যুত্থান, কিন্তু পৃথিবী কিন্তু প্রেক্ষাপট বদলে 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 গেলে অনেক দূর এগিয়ে গেছে। এখন আপনি রাজনীতির ডাক দিলে গণ আন্দোলন, জনগণ ঝাঁপিয়ে পড়বে, সেই প্রেক্ষাপট আসলে বাংলাদেশে আর বিরাজ করে না। বাংলাদেশও গ্লোবাল অনেক কিছুর পার্টনার হয়ে গেছে। এবং আমাদের যে তরুণ সমাজ, একমাত্র ডেমোক্রেটিক ডিভিডেন্ড কান্ট্রি বাংলাদেশ, যেখানে 64% ইয়াং পপুলেশন, তার সমস্ত পপুলেশনের, এই ইয়াং পপুলেশনকে শুধুমাত্র ট্রেডিশনাল রাজনীতি দিয়ে আপনি কিন্তু টানতে পারছেন না। ফলে জামাত কেন্দ্রিক যে রাজনীতিটা তৈরি হয়েছে, এবং নির্বাচনের প্রসঙ্গে যদি যাই, LF4 আন্ডারে নির্বাচন করেছিল 70-এ আওয়ামী লীগ, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স, এরকম একটা মানে জনবিরোধী আইনের অধীনে গিয়েও কিন্তু শেখ মুজিবুর রহমান কখনো নির্বাচন থেকে দূরে রাখে নাই, কারণ এই দলগুলো নির্বাচন কেন্দ্রিক, কারণ তাকে নির্বাচন করেই ক্ষমতায় যেতে হবে, এছাড়া কোনো বিকল্প আসলে পথ নাই। কিন্তু আমানুল্লাহ কবির যেমনটা বলছিলেন যে বিএনপি বাঁচার জন্য চেষ্টা করছে, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই, কিন্তু যেই মানে বিএনপির যে সমস্ত কর্মসূচি, যেই প্রক্রিয়া তারা এগুচ্ছে, এটাকে বাঁচার চেষ্টা বলে এটাকে। কবির ভাইয়ের সাথে এই জায়গাটায় বিনীতভাবে দ্বিমত পোষণ করতে চাই। বিএনপি এখনো বাংলাদেশের 35% মানুষের সমর্থন পুষ্ট একটি দল। এই দলকে বাঁচার জন্য আত্মগোপন অথবা কারাবরণ করতে হয় না নেতৃবৃন্দকে। এত বড় একটি দলের সাধারণ সম্পাদক যিনি ভারপ্রাপ্ত মহাসচিব, তাকে গিয়ে প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে জীবন বাঁচাতে হয় না। তার কর্মীরা, জনগণই তাকে প্রোটেকশন দিত যদি তারা সঠিক রাজনীতির পথে থাকতেন। কারণ এই বড় রাজনৈতিক দলগুলো মূলত জনগণের সমর্থনকে শক্তি করেই সামনের দিকে এগোতে হয়, গণ আন্দোলন করতে হয় জনগণকে সম্পৃক্ত করে। কিন্তু মোহাম্মদ নাসিম পরশুদিন বলেছেন যে ব্যারিকেড ভেঙেই আন্দোলন করতে হয়। এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু বিএনপির প্রমাণ আছে। বিএনপি কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতাদের আমি নাম বলতে পারি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, হান্নান শাহ থেকে শুরু করে সিনিয়র নেতারা, আমরা যখন কাভার করেছি তখন দেখেছি কিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙেছে, পুলিশের লাঠি পেটা খেয়েছে। আপনি বলেন গত 6 বছরে কোন দিন আপনি বিএনপির কোন কেন্দ্রীয় নেতাকে দেখেছেন রাজপথে? দুটি কাজ করেছে গত 6 বছর। এক হলো রাজপথ থেকে দূরে সরে এসছে, তারা জামাতের উপর ভর করে আন্দোলনকে আউটসোর্সিং করেছে। আরেকটা জিনিস করেছে, জনগণের সম্পৃক্ত থাকার মতো কোনো দাবি নিয়ে আন্দোলন করে নাই। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে জামাত আর বিএনপি কিন্তু দুটি পৃথক সত্তা। জামাত হচ্ছে একটি সন্ত্রাসী দল হিসেবে আদালত রায় দিয়েছে, জনগণ মনে করে, তাদের নেতারা কিন্তু পালিয়ে বেড়ায়। জামাত তাদের সেই ফাঁদের মধ্যে বিএনপিকে ঠেলে দিয়েছে। এখন বিএনপির নেতারা, যারা একটি বড় গণতান্ত্রিক দলের নেতা, তারা কেন আত্মগোপন করতে হবে? তারা যদি, যেদিন বেগম খালেদা জিয়া বললেন যে 144 দিল সমাবেশ নিষেধ, তিনি কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসে যাব। ছোট 5জন, 2জন, 5জন করে তো যেতে পারতেন, একটি নেতাও তো সেখানে গেলেন না। একজন কেন্দ্রীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থায় দেখতে যাননি, আপনার মনে থাকবার কথা। গিয়েছিলেন পেশাজীবী মানুষেরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন প্রেস ক্লাবে গেলেন? কখনো কারাভোগকে ভয় পায়? কেন প্রেস ক্লাবে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এই প্রশ্ন আমার। কেন তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন না? তিনি কি জানেন না তাকে যদি কারাবরণ করতেই হয় তিনি সেখানে গিয়ে বীরের মতো কারাবরণ করতে পারতেন? তার মানে হচ্ছে তাদের মধ্যে যে ভীতির সঞ্চার ঘটিয়েছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, অর্থাৎ আমি গণ আন্দোলন করব না। ওই যে চোরা গোপ্তা হামলা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে জামাতের ফাঁদে পা দিয়ে
তারা নিজেদেরকে একটি সন্ত্রাসী দলে পরিণত করার মতো একটি চরিত্র জনগণের সামনে দাঁড় করিয়েছে। আমি আবারও আহ্বান জানাবো বিএনপি তাদের সচরিত্রে ফিরে আসবার জন্য তাদের জনগণের উপর আস্থা রাখতে হবে, জনগণের বিষয় নিয়ে আন্দোলন করতে হবে, এবং জনগণ যেটা চায়, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি, যে এই বছরের নতুন সময়টা যেটা জামাত দিয়েছে, বছরের শেষ দিন হরতাল, শুরুর দিন হরতাল, এ কেমন কথা রে ভাই, কি কারণে হরতাল? আমরা সাধারণ মানুষের জীবনকে স্বস্তির মধ্যে আনতে চাই, আমরাও চাই আরেকটি নির্বাচন হোক সকল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে, কিন্তু সেটা জনগণের সমর্থন ছাড়া সম্ভব না। এই আলোচনায় আমি ফিরবো, মঞ্জু, এই মঞ্জুর কাছে একটা- আমি আপনার কাছেই ফিরবো, না, আপনার মঞ্জুর কাছে একটা প্রশ্ন করব। আপনার কাছেই ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।